জানি না, কিচ্ছু জানি না। এই মুহূর্তে 1000 কিলোমিটারের সমস্ত রাস্তা কারফিউ জারি কর। আশেপাশে প্রতিটি রাস্তা খোঁজ লাগাতে বল, প্রতিটি গাড়ি চেক কর, যত ফোর্স লাগে লাগা। 1 ঘন্টার মধ্যে আকসাকে আমি চাই অ্যাট এনি কস্ট। তুই আশেপাশে দেখেছিস ভালো করে? অল্প সময়ের মধ্যে কোথায় বা চলে যাবে। দেখেছি আমি, কোথাও নেই। আচ্ছা তুই চিন্তা করিস না, কিছু হবে না ভাবির। আমি আমার টিমের সাথে কথা বলে ফোর্স লাগাচ্ছি, আর তুই যেখানেই আসিস সেখানেই থাক, আমরা আসছি। রাকিব কল কেটে দেয়। সে আগেই তার টিমকে কনফার্ম করে দিয়েছে। রাকিবরা সবাই সাদির কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। কেন এইভাবে আমাকে বারবার পোড়াচ্ছ? আর কত পোড়াবে আমায়? কি শান্তি পাও তুমি আমাকে কষ্ট দিয়ে? ফিরে আসো ফুল। সাদির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। চোখের সামনে থেকে কয়েক সেকেন্ডে একটা মানুষ নাই হয়ে গেল, আর সে কিছু করা তো দূর, কিছু জানতেই পারলো না। আদিল সাদি হকচকিয়ে তাকায় সামনের দিকে। আকসারা দৌড়াচ্ছে আর ওর পেছনে কুকুর দৌড়াচ্ছে। আকসারা রীতিমতো পাগলের মতো দৌড়াচ্ছে, কখনো সামনে তো কখনো পিছে, আবার তো গোল গোল করে ঘুরছে, যেন ও খেলা করছে। আকসারাকে দেখে সাদির জানে যেন প্রাণ ফিরে পায়। আকসারা এবার সাদির কাছে দৌড়ে আসতে সাদি আকসারার কোমর পেঁচিয়ে ধরে ওকে নিজের কোলে তুলে নেয়। আকসারা ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয়। আদিল ওটাকে সরান, আমি আর পারছি না দৌড়াতে। আকসারা হাঁপাচ্ছে। সাদি তাকালেই সামনে থাকা কুকুরটার দিকে, যে কিছুটা দূরেই দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। সাদি আকসারার দিকে তাকায়। বেশ রাগ লাগছে এই মেয়ের উপর। কোথায় ছিলে তুমি? সাদির কণ্ঠ একদম স্বাভাবিক, অথচ কিছু সময় আগে এই ছেলের অবস্থা পাগল প্রায় ছিল। সাদির কথায় আকসারা চোখ মেলে। কুকুরটা চলে গেছে, তা দেখে স্বস্তি পায়। ওই কুকুরটা তাড়া করেছে আমাকে আর মিহুকে। তো আমার কাছে না এসে কোথায় গিয়েছিলে? ভয়ে দৌড় দিয়েছি। আপনাকে তো ডাকলাম, আপনিই তো আসলেন না। ওই রাস্তায় কতক্ষণ ঘুরেছি জানেন? মানে তুমি কুকুরের ভয় এইভাবে চিৎকার দিয়ে দৌড় দিয়েছো, আর কয়েক সেকেন্ডে উধাও হয়ে গিয়েছো? হ্যাঁ, কুকুরের ভয়ে চিৎকার দিয়ে দৌড় দিয়েছি। না বলে গেলে কেন? আজব, কুকুর দৌড়ে আসছে দেখে আমিও দৌড় দিয়েছি। আপনাকে কিভাবে বলবো? সাদি স্বস্তির নিঃশ্বাস ফেলে। কল করে সামিরদেরকে বলে দিল না আসার জন্য। তোমার এত শখ আমাকে আগে বলনি তো। মানে কিসের শখ? আমার কোলে চড়ার। সাদির কথায় আকসারা চমকে তাকায়। সত্যিই তো, ও সাদির কোলের উপর চড়ে বসে আছে। আকসারা সাদির কোল থেকে নামতে গিয়েও থেমে যায়। কি দরকার এমন বলিষ্ঠবান দেহের, যে যে দেহ বউয়ের মাত্র 48 কেজি ওজনের ভার সহ্য করতে পারে না? দিস ইজ নট ফেয়ার ব্রো। আকসারা নিজের কথা শেষ করে মুচকি হাসে। আকসারার মজা সাদি বেশ ভালো করে বুঝতে পারছে। সে মৃদু স্বরে বলে, কিভাবে বুঝবো বইয়ের ওজন 48 কেজি নাকি আরো বেশি? সাদির কথায় আকসারা ভ্রু কুচকায়। কেন না কেন না বুঝতে পারার কি আছে? আমাকে কি হাতির মতো মোটা লাগে নাকি? সাদি কিছুটা আফসোস নিয়ে বলে, ওজন জানার জন্য তো কিছু করতে হয়। আমি তো কিছু করিনি, বুঝবো কিভাবে বইয়ের ওজন সহ্য করার মতো নাকি না? কি করলে ওজন বোঝা যায় তাই করুন, তারপর বলুন। আকসারার কথায় সাদি ঠোঁট কামড়ে হাসি আটকায়। তাহলে চলো। কোথায়? কেন? বাসর করতে। মানে? তুমি না বললে ওজন বুঝতে যা করার করতে, তো চলো। আকসারা হকচকিয়ে যায়। বিস্ময়কর দৃষ্টি আর লজ্জা নিয়ে তাকায় সাদির দিকে। এতক্ষণ ধরে সাদি ঠিক কি বোঝাইতে চাইছে তা বেশ ভালো করে বুঝতে পারছে সে। এতক্ষণ কোলে চড়ে থাকলে এখন সাদির কোল থেকে নামার জন্য ছটফট করতে থাকে। সাদি শব্দ করে হেসে ফেলে। আকসারা অস্বস্তিতে হাঁসফাঁস করছে। আকসারাকে লজ্জায় ফেলার জন্য সাদি আকসারার কোমর শক্ত করে ধরে বলে ওঠে। চলো বউ, বাসরটা সেরে ফেলি। আকসারা সাদির কোল থেকে নামার জন্য ছটফট করছে। সাদির বুকে কিলঘুষি মেরে বলে, আপনি অত্যন্ত অসভ্য, বেয়াদ্দপ, ঠোঁটকাটা, নির্লজ্জ। আপনার সাথে আমি থাকবো না। নামান আমাকে। অসভ্যতা মতো করিনি এখনো। করা যাক, চলো। সাদি আকসারাকে নিয়ে হাঁটতে শুরু করে। আকসারা হকচকিয়ে যায়। কুকুরের ভয়টাও এত ছিল না, এখন যতটা সাদিকে দেখে ভয় লাগছে তার। প্লিজ নামিয়ে দিন, আমি আর কখনো আপনাকে না বলে কোথাও যাব না। আকসারা রীতিমতো ভয়ে কাঁপছে। সাদির ঠোঁটে হাসি ফুটে ওঠে। মনে থাকবে তো? হ্যাঁ থাকবে, খুব থাকবে। প্লিজ এবার নামিয়ে দিন। সাদি আকসারাকে নামিয়ে দেয়। আকসারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমরা বাড়ি যাবো, চলো। অনেক রাত হয়েছে, বৃষ্টি ফোঁটা পড়ছে, তাড়াতাড়ি বাসে যাওয়া লাগবে। সাদির কথায় আকসারা কিছুটা সামনে এগিয়ে যায়। দুহাত মেলে চোখ বন্ধ করে দেয়। এখন বাড়িতে যাব না। বৃষ্টি বিলাস করব। বৃষ্টির প্রতিটা ফোঁটা আমাকে ছুঁয়ে দেবে, আর আমি তাকে অনুভব করব।
আকসারার কথায় সাদিক কপালে ভাঁজ ফেলে তাকায়। কাকে অনুভব করবে? আমার স্বপ্নের বীরপুরুষকে যে এসছে কোনো এক শ্রাবণের মুষলধারার বৃষ্টিতে, যার আগমন ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর কাঁটাযুক্ত অধ্যায়, যাকে পাওয়ার জন্য আমাকে কাঁটাযুক্ত রাস্তায় হাঁটতে হবে, জেনেও আমি হাসি মুখে সেই কাঁটাটা গ্রহণ করি। সাদির বুকটা ধক করে উঠল। তবে কি সে এতদিন ধরে যাকে চেয়ে এসেছে পাগলের মতো, ভালোবেসে এসেছে, সে অন্য কাউকে ভালোবাসে? তার সবকিছু এলোমেলো লাগছে। তার মানে কি আকসারা এই জন্যই বারবার ডিভোর্স চায়? সে কি জোর করে আকসারাকে পাওয়ার চেষ্টা করছে? আদিল, চলুন আজ আমরা বৃষ্টি বিলাস করি। আকসারা সাদির হাত ধরে বৃষ্টিতে ভিজবে, তবে সাদির সুখটা অনুভব করার কথা থাকলেও সে পারছে না। আকসারা চোখে মুখে খুশি উপড়ে পড়ছে, নিকাব খুলে ফেলে। বৃষ্টির পানিতে শুভ্র মুখশ্রী আরো উজ্জ্বল হয়ে উঠছে। সাদি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার ফুলের দিকে, মনের মধ্যে হাজারো প্রশ্ন। রাতের শেষ প্রহর, রুমের মধ্যে কেমন যেন নীরবতা। বাইরের বৃষ্টির শব্দ আর কাদামাটির গন্ধ চারপাশটাকে অদ্ভুত করে তুলেছে। রুমের ড্রিম লাইটের আলোয় হালকা হলুদিয়া আভাটা ফুটে উঠেছে। বিছানায় উপর হয়ে শুয়ে আছে একজন রমণী। একের পর এক কল আসছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটা তুলে। কি হয়েছে? এত রাতে কল করেছো কেন? ফোনের উপাশের ব্যক্তির চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কি বলবে বুঝে উঠতে পারছে না। কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল, মাহি, বাবা বলো। প্রিন্সেস, শুনছি তো, বলো। কোথায় তুমি? বাড়িতে বাবা। এই কথা জিজ্ঞেস করতে এত রাতে কল দিয়েছো? না, একটা কথা বলতে কল করেছি। বলো, আমি শুনছি। শাদি। আদিল, কি হয়েছে? ইকরাম চৌধুরী শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নেয়, চোখ খিচে বন্ধ করে একদমে বলে ওঠে। শাদি বিয়ে করে ফেলছে, সত্যি ইকরাম বিয়ে করে চৌধুরীর ফেলছে। কথা কর্ণকুহরে প্রবেশ করা মাত্র মাহি লাফিয়ে ওঠে। ঘুম নিমেষে উবে যায়। একবার ফোনের দিকে তাকায়, তারপর বলে, বাবা কি বললে? সত্যি বিয়ে করে ফেলছে। মাহি হেসে ফেলে। আব্বু মজা করছো। আদিল আমাকে ভালোবাসে তো অন্য কাউকে বিয়ে করবে কেন? সত্যি বিয়ে করে ফেলছে। কে বললো আমাকে? রাইমা বলেছে তোমার আম্মুর কাছে। শাদি নাকি লাভ ম্যারেজ করেছে, মেয়েটা নাকি অনেক সুন্দর। মানে তুমি বলতে চাইছো আদিল ওই মেয়ের সৌন্দর্য দেখে বিয়ে করেছে? আমি কখন এ কথা বললাম? তুমি না মাত্র বললে মেয়ে অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর, কিন্তু আমার মনে হয় না শাদি মেয়েটাকে বিয়ের আগে দেখেছে বলে। মাহি ভ্রু কুচকায়। না দেখে বিয়ে করে নিয়েছে। মেয়েটা খুব অল্প বয়স থেকে পর্দা করে, মনে হয় না শাদি বিয়ের আগে মেয়েটাকে দেখেছে। মাহি স্তব্ধ হয়ে গেছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। সাদি বিয়ে করে ফেলেছে কিভাবে সম্ভব? এটা কিছুতেই হতে পারে না। মাহিকে চুপ থাকতে দেখে ইকরাম চৌধুরী কিছুটা ভয় পায়। চৌধুরী বাড়িতে কবে ফিরেছো? বিড়িতে এসে গেছি, কিছু সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে যাব। বেশ, এবার সামনে আসা যাক। পুরনো হিসাব নিকাশ তো সবই বাকি আছে, বুঝিয়ে দিতে হবে তো। তুমি আদিল, কায়সার, সাদিকে তৈরি থাকতে বলো। আমি ফিরে আসবো খুব শীঘ্রই। এতদিন পর আমার কথা শুনছিস তাহলে? হ্যাঁ, বাসায় পৌঁছে কল দিয়ে জানিয়ে দিও। আচ্ছা আম্মাজান, আপনি ঘুমান, আমি রাখছি। বাবা, আর একটা কথা। প্রিন্সেস বলো। আদিল বিয়ে করেছে এই কথাটা চৌধুরী বাড়ির কেউ যেন না জানে। কেন? আমি আদিলের সামনে দাঁড়িয়ে ওর কাছে জানতে চাইবো এই সব কিছু। বেশ, যেমনটা তুমি চাইবে। ইকরাম চৌধুরী কল কাটতে মাহির ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। মাহি বিড়বিড় করে বলে ওঠে, যত দূরে তুমি যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি। পরিত্যক্ত গোডাউন, চারপাশের সবকিছুই মরিচিকা, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। গোডাউনের ভেতরে একটা রুমে চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখা হয়েছে একজন লোককে। মুখের মধ্যে রুমাল ঢুকিয়ে দিয়েছে। তাই এমন একটা নীরব জায়গাকে আরো ভয়ঙ্কর করে তুলে গোঙানোর শব্দ। লোকটা চোখে মুখে ভয় উপচে পড়ছে, বারবার কিছু বলার চেষ্টা করছে, তবে রুমালের কারণে পারছে না তা। কিছুটা দূরেই বুকে আড়াআড়ি ভাবে হাত গুজে দাঁড়িয়ে আছে তিনজন যুবক। চোখে মুখে কোনো ভয় নেই। তারা নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। জুতার শব্দ কানে বাজে। ছেলেগুলো একজন আরেকজনের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে। দরজার সামনে ছায়ামূর্তি দেখা যাচ্ছে। ধীরে ধীরে ছায়ামূর্তিটা সামনে আসছে। হাঁটার ভঙ্গি স্বাভাবিক। সে ধীরে ধীরে এগিয়ে এসে চেয়ার টেনে বসে আটকে রাখা সামনের লোকগুলোর সামনে। হাত দিয়ে ইশারা করতে একজন এসে মুখের রুমালটা খুলে দেয়। লোকটা জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে নেয়। আমাকে এখানে এভাবে আটকে রেখেছো কেন? লোকটির কথায় সাদির ঠোঁট বাঁকা করে হাসে। জানিস না কেন এখানে আনা হয়েছে তোকে? এই রাকিব, একে বলতো কেন আনা হয়েছে একে?
সাদির কথায় রাকিব, অর্ণব আর সামির সামনে এগিয়ে আসে। রাকিবকে দেখে লোকটা চমকে ওঠে। আপনি আপনি তো একজন পুলিশ অফিসার। চারদিকে কত কত নাম ডাক আপনার, অথচ আপনি এইসব ক্রিমিনালসের হয়ে কাজ করেন। ছি! লোকটির কথায় রাকিবরা সবাই শব্দ করে হেসে ফেলে। সব কিছুর আগে বন্ধুত্ব। আমার খারাপ সময়ে তোমার এই সো কল্ড সমাজ ছিল না, আমার বন্ধু ছিল। তাই ওদের জন্য এনিথিং। আমাকে কেন এনেছেন এখানে? নূরকে মারতে চাচ্ছিলি কেন? কে অর্ডার দিয়েছিল? কেনুর, এই নামে কাউকে আমি চিনি না। মাহির কথা বলছি আমি। এই নামে আমি কাউকে চিনি না, কাউকে মারি টারিনি আমি। আমাকে যেতে দিন। লোকটির কথায় সাদির মাথায় যেন রক্ত উঠে গেছে। সাদি উঠে লোকটার নাক বরাবর ঘুষি মারে। সাথে সাথে নাক দিয়ে গলগল করে রক্ত পড়তে থাকে। সাদি দাঁতে দাঁত খিচে বলে, এবার মনে পড়ছে নাকি ডোজ আরো একটু বাড়িয়ে দেব? লোকটি শুকনো ঢোক গিলে। ওকে মারতে সুপারি দেওয়া হয়েছিল। কে দিয়েছিল? আমি চিনি না তাকে। আমাকে মারতে বলা হয়েছিল, কিন্তু তার আগেই কেউ ওকে মেরে দেয়। কেসটা জটিল হবে, তাই আমাকে দেশ থেকে চলে যেতে বলা হয়। আর আমি চলে যাই। ভেবেছিলাম এত বছর পর দেশে আসলেই হয়তো আর কোনো সমস্যা হবে না, কিন্তু লোকটা রীতিমতো ভয়ে কাঁপছে। সাদি উঠে দাঁড়ায়, টেবিলের উপর রাখা ছুরিটা হাতে তুলে নেয়। ছুরিটা এদিক ওদিক ঘুরিয়ে দেখতে দেখতে বলে উঠে, তোর সাহস দেখে না আমি অবাক হচ্ছি। যেখানে আমার নূরের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না, সেখানে তুই ওকে ছোঁয়ার চেষ্টা করেছিস। আই এম ইমপ্রেসড। বলতে হয় তোর কলিজা আছে। আচ্ছা, তোর এই সাহসিকতার পুরস্কার হিসেবে তোর কলিজা টেনে বের করে 180 টুকরো করলে কেমন হবে বলতো? সাদির চোখে মুখে হিংস্রতা, যেন কোনো কিছুর আগাম সংকেত। রাকিব, সামির, অর্ণব সাদির এই রূপে অভ্যস্ত, তাই ওদের কাছে এটা তেমন কোনো ব্যাপারই না। তবে সামনে থাকা লোকটার কলিজা কেঁপে ওঠে। অনবরত ঘাম ছুটেছে। কি হবে তার? সাদি যদি সত্যিই মেরে দেয় তখন? ভাই আমাকে মারবেন না। ভাই, বিশ্বাস করেন, আমি মারিনি ওই মেয়েটাকে। আমাকে বলা হয়েছিল মারার জন্য, কিন্তু আমি যখন যাই তখন গিয়ে শুনি ওই মেয়েকে নাকি আগের দিন রাতে কে জানি মেরে দিছে। আচ্ছা, মানলাম তুই মারিসনি, তাহলে কে মেরেছে? কে বলেছিল মারতে? ওই বাড়ির কেউ নাকি বাহিরের কেউ? আমি সত্যি জানি না কে ছিল। আমাকে শুধু বলা হয়েছিল 20 লক্ষ টাকা দিবে কাজটা করতে পারলে। আর আমার রিতাকে বিয়ে করার জন্য ওই সময় টাকার প্রয়োজন ছিল, তাই এত কিছু না ভেবে রাজি হয়ে গিয়েছিলাম। সাদি কপালে ভাঁজ ফেলে তাকায়। রিতাকে? আমার গার্লফ্রেন্ড। বিয়ে করিসনি এখনো? না, বিয়ে করার জন্যই তো দেশে। বয়স কত? সাদির এমন অদ্ভুত কথায় রাকিব, অর্ণব, সামির সহ লোকটাও অবাক হয়, তাকায়। জি ভাই। বললাম বয়স কত? ভাই 37। তুই মারিসনি মাইকে, তাই তো? হ্যাঁ ভাই। বেশ, তোকে আমি মারবো না, ছেড়ে দেব। সাদির কথায় লোকটার চোখ চিকচিক করে ওঠে। এই ভেবে সাদি ওকে সত্যি ছেড়ে দিবে নাকি আবার অন্য কিছু করবে। সাদির কথায় রাকিব এগিয়ে আসে। তুই এই লোকটাকে ছেড়ে দিবি? এই লোকটাকে খুঁজে বের করতে কত কাঠখড় পোহাতে হয়েছে। কোনো আইডিয়া আছে তোর? ছেড়ে দেবো ওকে আমি হাতে মারবো না, আর না ফাতে। ওকে আমি অন্যভাবে মারবো। সাদির এহেন কথার আগা মাথা কিছুই বুঝে উঠতে পারছে না কেউ। সাদি ফোন বের করে কল করে। কিছু একটা বলে এসে আবার আগের জায়গায় বসে। টেবিল উপর পা রেখে চেয়ারে গাইলি দিয়ে বলে, 30 মিনিট পর তোকে তোর জীবনের বেস্ট গিফট দেব। তোদের কারণে আমার কাছ থেকে আমার নূর আজ এতটা দূরে। আমাদের মাঝের এই দূরত্ব কবে মিটবে তাও জানি না। এই যন্ত্রণা কতটা, সেই স্বাদ একটু গ্রহণ কর। সাদি ঠিক কি করতে চাইছে তা কারোই বোধগম্য হচ্ছে না। শাদি কি করতে চাইছিস তুই? ভাইয়া, কি করবে তুমি? ব্রো, বল না কি করবি? রাকিব, সামির, অর্ণব কারো কথারই উত্তর দিচ্ছে না সাদি। সাদি চোখের উপর হাত দিয়ে চেয়ারে আধশোয়া হয়ে আসে। এত কথা বলিস না তো, আধ ঘন্টা হতে দে, তারপর তোরা নিজেরাই সব বুঝতে পারবি। আধ ঘন্টা পার হতেই গোডাউনের ভেতরে প্রবেশ করে কিছু মানুষ। রাত 3টারও বেশি। লোকগুলোর চোখে মুখে ঘুমের রেশ স্পষ্ট। তাদের সাথে একজন বয়স্ক মহিলাও আছে, সাথে করে আবার কাজীও নিয়ে এসেছে। আশ্চর্য, কাজী কেন? কার বিয়ে হবে? কার সাথেই হবে? কিছুই তো কারো বোধগম্য হচ্ছে না। নতুন আসা লোকগুলোর মধ্যে একজন লোক এগিয়ে আসে। ভাই, যা যা বলছেন
সব কিছু রেডি। সাদি চোখ থেকে হাত নামায়, সোজা হয়ে বসে চেয়ারের সাথে বাঁধা লোকটার দিকে তাকায়, তারপর কাজীর উদ্দেশ্যে বলে। কাজী সাহেব, বিয়ে শুরু করুন। সাদির এমন কথায় সবাই চমকে তাকায় সাদির দিকে। সামির বলে ওঠে। ভাইয়া, কার বিয়ে? কে কাকে বিয়ে করবে? সাদি সামনে চেয়ারে বাঁধা লোকটাকে দেখিয়ে বলে। ওর বিয়ে হবে। কার সাথে? তোরা চুপ থাকবি? কাজী সাহেব, বিয়ে শুরু করুন। কাজী বিয়ে পড়ানো শুরু করে। পাত্রকে না হয় চিনল, কিন্তু পাত্রীকে? কাজী সাদির এই রূপ দেখে কথা বলতেও পারছে না, ঘুমের মধ্যে থেকেও তুলে নিয়ে এসেছে সাদির লোকজন ওনাকে। এখন যদি কিছু বলে? অনেক কষ্টে ভদ্রলোক বললেন। বাবা, পাত্রকে না হয় চিনলাম, কিন্তু পাত্রী কি? সাদির কথায় সবাই বোকা বনে যায়। এখানে কোনো মেয়েই নেই, কিন্তু একজন বয়স্ক মহিলা আছে শুধু। সবাই অবাক হয়ে বয়স্ক মহিলার দিকে তাকাতেই দেখতে পায় ভদ্রমহিলা লজ্জা পাচ্ছে, মুচকি মুচকি হাসছে। ভাই, আপনার দোহাই লাগে, এমন কাজ করবেন না। আমার রীতা আমার জন্য অপেক্ষা করছে। ছেলেটার আকুতি শুনেও না শোনার মতো করে বসে আছে সাদি। রাকিবরা মুখ হা করে তাকিয়ে আছে বয়স্ক মহিলার দিকে, যে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কাজে নিজেও অবাক হয়, এই ছেলের সাথে এই মহিলা কিভাবে সম্ভব। আমি এই বিয়ে করবো না, তার থেকে বরং আপনি আমাকে মেরে ফেলুন। লোকটার কথায় সাদি ভ্রু নাচিয়ে বলে। মেরে ফেলবো? হ্যাঁ। বেশ, এই যা, রীতাকে তুলে নিয়ে আয়। আমি ওর সামনে ওর রীতাকে মারবো। তোর কি মনে হয় তুই দেশে আসার 2 ঘন্টার মধ্যে তোকে তুলে আনতে পারলে তোর রীতাকে খুঁজে পাওয়া আমার কাছে আহামরি কিছু? সাদির কথায় লোকটা চমকে ওঠে। ভাই, রীতাকে কিছু করবেন না, আমি রাজি। আপনি যাকে বলবেন তাকেই বিয়ে করব। লোকটাকে দমে যেতে দেখে সাদি মৃদু হাসে। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। সাদির কথায় কাজী নড়ে চড়ে বসে। আগে নিজে এখান থেকে বের হোক, যার সাথে মন চায় বিয়ে হোক, তার দেখে লাভ নেই। কাজী বিয়ে পড়ানো শুরু করে, একের পর এক বিয়ে বিষয়ক তথ্য নিচ্ছে। খালা, আপনার নাম কি? কাজীর কথায় বয়স্ক মহিলা ভ্রু কুঁচকায়। কে খালা? আমাকে দেখে আপনার কোন দিক থেকে খালা মনে হচ্ছে? আমার বয়স অনেক কম। মামুনি বলুন, কি কাজী এনেছেন? আমার মতো যুবতীকে বলে খালা? এই লোকের চোখে নেবা হয়েছে নাকি? মহিলার কথায় সবাই চমকে যায়। বা রাকিবরা মুখ হা করে তাকিয়ে আছে বয়স্ক মহিলার দিকে। এই মহিলার বয়স হবে 55+, অথচ উনি বলছে উনি নাকি যুবতী। কথা বলার খই হারিয়ে ফেলছে সবাই। দুঃখিত মা, আপনার নাম? বয়স্ক মহিলা মৃদু লজ্জা নিয়ে বলে। জি, অ্যাঞ্জেল জোলেখা। বয়স্ক মহিলার নাম শুনে সামির বিষম খায়, নিজেকে সামলে জানতে চাইল। আন্টি, সরি আপু, আপনার নামটা কে রেখেছে? জি ভাই, আমার ড্যাড রেখেছে জোলেখা, আর আমি অ্যাড করেছি অ্যাঞ্জেল। সামির আর রাকিবরা একজন আরেকজনের দিকে তাকায়, ঠোঁট খিচে বন্ধ করে রেখেছে। এখন হাসলে সাদির কথা শুনতে হবে। কাজী পুনরায় জিজ্ঞেস তা করে। মা, তোমার বয়স কত? কাজী বিষম খেলো বয়স্ক মহিলার কথায়। কোনো রকমে বিয়ের কাজ সম্পূর্ণ করে সেখান থেকে বেরিয়ে আসে তিনি। বিয়ে পড়ানো হতেই লোকটাকে ছেড়ে দেওয়া হয় বয়স্ক মহিলার সাথে। সাথে সাদি এটাও বলে, এই মহিলাকে কিছু করলে রীতার ক্ষতি করবে। ব্যাস, লোকটা মাথা নিচু করে ফেলে। বয়স্ক মহিলা মুখে এমন কথায় সামির, রাকিব আর অর্ণব সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। ওরা একজন আরেকজনের দিকে তাকিয়ে দমফাটা হাসিতে গড়িয়ে পড়ে। ভাইয়া, আমার নাম অ্যাঞ্জেল জোলেখা। আচ্ছা, সামির ব্যঙ্গ করে কথা বলতে ওরা সবাই হেসে ফেলে। আমার ডেট রেখেছে জোলেখা, আর আমি অ্যাড করছি অ্যাঞ্জেলা। সামিরের মতো রাকিবও কপি করে। নিজেদের হাসি থামিয়ে সামির আর রাকিব অর্ণবের মুখের সামনে হাত মুঠো করে মাইকের মতো ধরে বলে। তা মা, তোমার বয়স কত? অর্ণব মৃদু লজ্জামাখা মুখ করে বলে। জি, মাত্র 16। ওরা একজন আরেকজনের উপর হাসতে হাসতে পড়ে যাচ্ছে। চোখে পানি চলে এসেছে, পেট ব্যথা হয়ে গেছে, তবুও হাসি থামার নাম নেই। চারিদিকে ফজরের আজান শোনা যাচ্ছে। দীর্ঘ 15 বছর পর চৌধুরী বাড়িতে আসছে একরাম চৌধুরী। চৌধুরী বাড়ির ছোটরা ঘুমিয়ে গেছে, তবে বড়রা সবাই অপেক্ষা করছে কখন ইকরাম চৌধুরী বাড়ি আসবে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করে একটা প্রাইভেট কার। গাড়িতে এসে বাড়ির গেটের সামনে থামে। প্রথমে নেমে এলো ইকরাম চৌধুরী, তারপর আনিকা বেগম। সবাই উৎসুক দৃষ্টিতে নিয়ে তাকিয়ে আছে গাড়ির দিকে। সবশেষে গাড়ি থেকে নেমে এলো ঈশান। রায়ান চৌধুরী লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ঈশানকে নামতে দেখে চোখ চিকচিক করে উঠল তার। তিনি এগিয়ে গিয়ে ঈশানকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আমার দাদা ভাই, কেমন আছো তুমি?
তোমারও কি তোমার বাবা মার মতো আমাকে একটি বারও দেখতে ইচ্ছে করেনি? কি বলছেন কি? দাদাজান দেখতে ইচ্ছে করবে না কেন? অবশ্যই করতো, তাই তো চলে এসেছি তোমার কাছে। দেখো, আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি। তুমি তোমার কথা বলো। রায়ান চৌধুরী মুখ তুলে তাকায় নাতির দিকে। একদম ইকরাম চৌধুরীর মতোই হয়েছে দেখতে। সাদাত চৌধুরী এগিয়ে আসেন। বড় আব্বুকেও ভুলে গেছো? ঈশান রায়ান চৌধুরীকে ছেড়ে সাদাত চৌধুরীকে জড়িয়ে ধরে। রহিম হাওলাদার ঈশানকে দেখে বলে ওঠে, যাই বলো, আমাদের ঈশান কিন্তু একদম একরামের মতো হয়েছে। তোমাদের এসব কথা রাখো তো, আমাকে দেখতে দাও আমার ভাতিজিকে। রুমি বেগম সবাইকে সরিয়ে ঈশানের সামনে এসে দাঁড়ান। আব্বু, আপনি কেমন আছেন? মেয়েকে তো দেখছেনই না। রুমি বেগমের কথায় সবাই হেসে ওঠে। ঈশান তার ফুপুকে জড়িয়ে ধরে। আমি ভালো আছি। রুমিমা, তুমি কেমন আছো? ঈশানের মুখে রুমি মার নাম শুনে সবাই চমকে ওঠে। নিমেষে সকলের মুখের হাসি উবে যায়। মাহি রুমি বেগমকে এই নামে ডাকতো, অথচ আজ মেয়েটা নেই। সবাইকে চুপ হয়ে থাকতে দেখে ইকরাম চৌধুরী বলে ওঠে, আরে এখানে দাঁড় করিয়ে রাখবে? আমি আর আনিকাও তো এসেছি, অথচ তোমরা ঈশানকে নিয়ে ব্যস্ত হয়ে গেলে। রায়ানে চৌধুরী এগিয়ে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, আমার দিদিভাই কই? তোকে না বলেছি ওকে নিয়ে আসতে? তোমার দিদিভাই আসতে রাজি হয়েছে, কবে আসবে জানি না, তবে আসবে। কি বলিস, সত্যি আসবে? হ্যাঁ। রায়ান চৌধুরী আর ইকরাম চৌধুরী নিজেদের কথা শেষ করে সোজা হয়ে দাঁড়ায়। সবাই অনেক কথা বলছো, এবার চলো ভেতরে, চলো রেস্ট নিবে। লাবণী বেগমের কথায় সবাই বাড়ির ভেতরে ঢুকে যায়। ইকরাম চৌধুরী রুমের সামনে সে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতে গিয়ে চোখের সামনে ভেসে উঠছে সেদিনের ঘটনা। ইকরাম চৌধুরীর চোখ ঝাপসা হয়ে আসে। হঠাৎই কাঁধে কারো হাত পড়তে ইকরাম চৌধুরী নিজেকে সামলে নেয়। মাহির কথা মনে করছে? ইকরাম চৌধুরী ঘুরে তাকায় স্ত্রীর পানে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কত কষ্ট পেয়েছে আমার মেয়েটা। আমার মনে পড়লে দম বন্ধ লাগে। ও এখানে আসার পর যদি আবার। চিন্তা করবেন না, এবার আর এমন হবে না, সব ঠিক হবে, দেখে নিন। এখন চলো ফ্রেশ হয়ে ঘুমাবে। ইকরাম চৌধুরী আর আনিকা বেগম রুমে ঢুকে চারপাশে এক নজর তাকায়। সকালে কায়সার বাড়িতে ফিরে এসেছে সবাই, তবে সাদির দেখা পায়নি আকসারা। সেই যে রাতে কাজ আছে বলে গেল আর আসেনি। সকালবেলা রাকিব এসে জানায় যে সাদি সবাইকে বাসায় ফিরতে বলেছে, ওর দেরি হবে। শুধু সাদি কেন, অর্ণব আর তামিরও ছিল না। এসবই ভাবছে আকসারা। নিচে যাওয়া দরকার, এসেছে পর থেকে রুম থেকে বের হয়নি, তাই নিচে নামলো। আজ শুক্রবার হয় সবাই বাড়িতে। ড্রয়িং রুমে ছোট বড় সবাই বসে আছে, নেই শুধু সিমিন বেগম। আকসারা নেমে সকলের উদ্দেশ্যে সালাম দেয়। তারপর আদনান কায়সারের সামনে গিয়ে দাঁড়ায়। বাবাই, আদনান কায়সার মুখ তুলে তাকায়। হ্যাঁ মামুনি বলো। আমার কুটনি শাশুড়ি কই? আকসারের মুখে এমন কথায় সবাই চোখ বড় বড় করে তাকায়। আদনান কায়সার নিজেও হকচকিয়ে তাকায়। সিমিন বেগম কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আকসারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। সবাই একবার আকসারা তো একবার সিমিন বেগমকে দেখছে। ওই যে তোমার কুটনি শাশুড়ি। আকসারা তাকায় আদনান কায়সারের ইশারা অনুসরণ করে। সিমিন বেগমকে তাকিয়ে থাকতে দেখে আকসারা এগিয়ে যায়, কোমরে হাত দিয়ে দাঁড়ায়। মাই ডিয়ার কুটনি শাশুড়ি। সিমিন বেগম কোনো উত্তর না দিয়ে ঘুরে চলে যেতে নিলে আকসারা দ্রুত পেছন থেকে সিমিন বেগমের কাঁধে হাত দিয়ে থামিয়ে দেয়। চলে যাচ্ছেন কেন? আমার কথা আছে তো আপনার সাথে। আমার কোনো কথা নেই। সিমিন বেগম নিজের কথা শেষ করে সোজা রান্নাঘরের দিকে যায়। আকসারা সিমিন বেগমের পেছনে পেছনে যায়। সিমিন বেগমের শাড়ির আঁচল ধরে তার পেছন পেছন ঘুরছে সে। সবাই হাঁ করে তাকিয়ে ওদের কাহিনী দেখছে। আকসারা শাড়ির আঁচল ধরে রাখায় বারবার টান লাগছে। সিমিন বেগম বার কয়েক চোখ রাঙায়, তবে আকসারা গায়ে মাখায় না। সিমিন রেগে আগুন, কিছুটা চিৎকার করেই বলে, সমস্যা কি তোমার? এমন শাড়ির আঁচল ধরে পিছনে ঘুরছো কেন? সিমিন বেগমকে চাচাতে দেখে রিমি আর রিকা একজন আরেকজনের দিকে তাকিয়ে মুচকি হাসে। এই বুঝে আকসারাকে সিমিন বেগম ভালো মন্দ কিছু বলবে। আকসারা সিমিন বেগমের আরো কিছুটা সামনে গিয়ে দাঁড়ায়। সিমিন বেগম ভ্রু কুচকায়। কি হয়েছে? কিছু জিজ্ঞেস করছি, উত্তর দাও। চলে যাচ্ছেন কেন? আমার কথা তো আছে আপনার সাথে। সরি শাশুড়ি আম্মু, আমি সত্যি সত্যি খুব সরি। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এমনটা করিনি। সব তোমার ছেলের জন্য। তোমারও দোষ আছে কিছুটা, যাই হোক। আই এম সরি, প্লিজ ক্ষমা করে দাও। ও শাশুড়ি আম্মু, দেবে না ক্ষমা করে? মেনে নেবে না ছেলের বউ হিসেবে? এমন করছো কেন? আমার দোষ কি? তোমার দোষ হলো এত কিউট, সুদর্শন, ড্যাশিং
এত কিউট সুদর্শন ড্যাশিং একটা ছেলে জন্ম দিয়েছ, তাই তো আমি পা পিছলে স্লিপ করে প্রেমে পড়ে গেছি। তো তোমার দোষ না বলো? আকসারা অবলীলায় বলে দিল কথাটা, অথচ ওর সামনে থাকা মানুষটা যে ওর শাশুড়ি সে খেয়াল নেই। সিমিন বেগম মুখটা ঘুরিয়ে বলে, নির্লজ্জ। ওটা তো তোমার ছেলের থেকে শিখেছি। এই, তুমি যাবে এখান থেকে? আমাকে আমার কাজ করতে দাও। আমি করে দিব। আগে তুমি বলো, তুমি আমার ওপর আর রেগে নেই? মামুনি বলো না। আর রেগে নেই? মামুনি বলো না। তোমার ছেলের বউ হিসেবে মেনে নিয়েছো? যদি বলি হ্যাঁ? আচ্ছা, কি করলে রাগ ভাঙবে? জানি না। সিমিন বেগম নিজের কথা শেষ করতে আকসারা ঝাঁপিয়ে পড়ে সিমিন বেগমের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে আছে সে। সিমিন বেগম হেসে ফেলেন। নতুন কোনো কিংবদন্তি ঘটেছে এমনভাবেই সবাই হা করে তাকিয়ে আছে। রিয়েলি সরি মামুনি, বিশ্বাস করো, এমন কিছু হবে আমি জানতামই না। তাই বলে আমাকে একটাবার জানাবি না? কি করে জানাবো? সব তো হুট করে হয়ে গেছে। মমকে তো ভয় পেয়ে বিয়ের ব্যাপারে কিছু জানাইনি। মমকে না জানিয়ে আমাকে তো বলা যেত। বললাম তো ভয় পেয়েছিলাম। সরি মামুনি, আর হবে না, আর কখনো এমন করব না। মনে থাকবে? হ্যাঁ। সাদি সবেমাত্র বাড়ি ফিরেছে, এসে দরজার সামনে থেকেই দেখছে আকসারা সিমিন বেগমের পেছন পেছন ঘুরছে। সিমিন বেগম চেঁচিয়েছে, এটা শুনেছে। দূর থেকে কথা বোঝা যায় না, তাই সাদি এগিয়ে যায় রান্নাঘরের দিকে। ডাইনিং টেবিলের উপর থেকে একটা আপেল হাতে তুলে কামড় বসাতে বসাতে বলে ওঠে, আম্মু কি হয়েছে? এইভাবে চিৎকার চেঁচামেচি করলে কেন? এখন আবার খুশি খুশি লাগছে, কাহিনি কি? তোর বউকে আমার পছন্দ না, তাই চেঁচাচ্ছিলাম। আর খুশির কারণ, তোর শাশুড়ি তোর বউয়ের জন্য যে ছেলে ঠিক করেছে সেই ছেলের সাথে তোর বউয়ের বিয়ে দেব। সিমিন বেগমের কথায় সাদির গলায় আপেল আটকে গেল। সে খুক খুক করে কেসে উঠল। আকসারা দ্রুত পানি এগিয়ে দেয়। সাদি পানি খেয়ে আদনান কায়সারের উদ্দেশ্যে বলে উঠে, আবু, এদিকে এসো তো। আদনান কায়সার ছেলের ডাক শুনে রান্নাঘরে আসে। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, চোখ দিয়ে কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? আবু, তোমার বউকে সামলাও। কি করেছে আমার বউ? তোমার বউ বলছে আমার বউকে আরেক জায়গায় নাকি বিয়ে দিবে। তোমার বউকে বলো আমার বউকে নিয়ে যেন টানাটানি না করে, নয়তো কি? নয়তো তোমার বউকে আমার শ্বশুরের সাথে বিয়ে দিয়ে দেব। সাদি নিজের কথা শেষ করে আকসারার হাত ধরে সেখান থেকে বের হতে হতে বলে। সাদি চলে যেতে সিমিন বেগম হেসে ফেলে। আদনান কায়সার অবাক হয় কিছুটা। তোমার মাথা কি গেছে সিমিন? না, আমার ছেলেটা না, আমার ছেলেটা কবে এত বড় হলো? বড্ড বেশি ভালোবাসে সারাকে আমার ছেলেটা। সিমিন বেগমের কথায় আদনান কায়সার চমকে তাকায়। সারা মানে? সিমিন বেগম মুচকি এসে জবাব দেয়, অ্যাশলির মেয়ে আকসারা, আমার পছন্দ করা মেয়েই আকসারা। ওকে আমি সারা বলি। কি বলছো? এই সেই? হ্যাঁ। আদনান কায়সারের মুখেও হাসি ফুটে ওঠে। তার মানে তো সাদি আর সিমিন বেগমের একই মেয়েকে পছন্দ। আশ্চর্য, আপনি আমাকে এভাবে নিয়ে আসলেন কেন? তো কি করব? আম্মু তোমাকে আরেক জায়গায় বিয়ে দেবে, তুমিও হাসি মুখে শুনছো। ছি বউ, তোমার একটাবার আমার কথা মনে পড়লো না? তোমার খারাপ লাগলো না? আমার মুখটা ভেসে উঠলো না? তোমার জন্য আমি কত কিছু করি, আর তুমি বারবার আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করো। তুমি না বড্ড স্বার্থপর বউ। আরে মামুনি তো মজা করছিল, আর আপনি এমন সিরিয়াস হয়ে গেলেন কেন? মজা করেছে? তোমার কাছে এগুলো মজা মনে হচ্ছে? আমার জান বের হয়ে যাচ্ছে। আকসারা সাদির দিকে তাকায়। বেচারা চোখে মুখে আতঙ্ক। আকসারার বিষয়টা মজা লাগলে মাথায় একটু দুষ্ট বুদ্ধি করার ফান্দি আটে। গলা খাকারি দিয়ে বলে, হ্যাঁ, করব। আরেকজনকে বিয়ে? আপনার কি? আপনি তো আমাকে রাতে একা রেখে চলে এসেছেন। কই, তখন তো মনে পড়েনি আমার কথা। তাই আমারও আপনার কথা এত মনে পড়েনি। আকসারা নিজের কথা শেষ করে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। দাদি কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো আসলে আকসারা কি বুঝাইতে চাইছে, তবে তার বোধগম্য হলো না কিছুই। সাদি এক নজর তাকায় রান্নাঘরের দিকে। সিবিন বেগমের হাসির কারণ খুঁজে পেল না সে। কিছু একটা মাথায় আসতেই সাদিও আকসারের পেছন পেছন উপরে যায়। রেখে যায় অবাক বিস্ময় দৃষ্টি। সবাই শুধু বোকার মতোই চেয়ে আছে। কি ভাবলো আর কি হলো? তুমি কি রাগ করছো বউ? সাদির কথায় আকসারা ওর দিকে তাকায়। না, রাগ করার জন্য অধিকার লাগে, আমার তো সেই অধিকার নেই। কে বলছে তোমার অধিকার নেই? আমি বলছি আমার অধিকার নেই। অন্য কাউকে বলতে হবে কেন? আমার যথেষ্ট বোধ বুদ্ধি আছে এইটুকু বোঝার। আকসারা রীতিমতো রেগে আছে, তবে রাগের কারণ খুঁজে পেল না সাদি। বইয়ের এমন রূপ দেখে সাদি শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নেয়। এইভাবে বলছো কেন বউ? তো কিভাবে বলবো?
আমি কি করেছি বলো? আমার কোনো আচরণে তোমার মনে হয়েছে তোমার কোনো অধিকার নেই? আমার অধিকার আছে বলছেন? হ্যাঁ। তাহলে বলুন, আমার স্বামী রাতে কি কাজে যায় আমি স্ত্রী হয়ে জানি না কেন? বলুন, আমার স্বামী কখন কোথায় যায়, কি করে আমি জানি না কেন? আমাকে যখন কেউ জিজ্ঞেস করে তোমার বর কই, আমি উত্তর দিতে পারি না কেন? বলুন আদিল, বলুন, চুপ করে আছেন কেন?